দর্শক দেখছেন এটিএন বাংলা। আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফাতিহা শাফি। আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার, বিনিয়োগ এবং অর্থনীতির আদ্যোপান্ত নিয়ে কথা বলে থাকি এবং সেই সাথে সম্পৃক্ত থাকে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনাবলীও। আজও কিন্তু আমরা সেই ধারাবাহিকতার ব্যতিক্রম রাখিনি। আমরা আজ এমন একটি বিষয় চূড়ান্ত করেছি যেটি আসলে সাধারণ মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত। বাজেট প্রস্তাবনায় সাধারণ মানুষ সাধারণত তিনটি বড় বিষয়ে বেশি আশা করে থাকে। সেটি হচ্ছে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, সাশ্রয়ী জীবনযাপন নিশ্চিত করা এবং ব্যাংক খাতের কার্যকর ভূমিকা। তাই আজ আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় চূড়ান্ত করেছি বাজেট প্রত্যাশায় নিত্যপণ্যের দাম, সাশ্রয়ী জীবনযাপন ও ব্যাংক খাতের ভূমিকা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন বিশেষজ্ঞ অতিথি এবং আমাদের সাথে জুমে আরও একজন অতিথি যুক্ত আছেন। আমাদের সাথে প্রথমেই যিনি আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, এবং আমার সাথে আরও আছেন ডক্টর নাজমুল ইসলাম, সহযোগী অধ্যাপক, অর্থনীতি, বুয়েট, এবং আমাদের সাথে জুমে যুক্ত আছেন ব্যারিস্টার এম এ মাসুম, অর্থনীতি ও ব্যাংক বিশ্লেষক। আপনাদের সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি ডক্টর মাহফুজ কবির। যেই বিষয়টি আসলে বলছিলাম শুরুর দিকেই, আসলে সাধারণ মানুষের জীবনযাপনের সাথে কিন্তু এই বাজেটটা অনেকটাই সম্পৃক্ত। অর্থনৈতিক এই বাস্তবতায় এই বাজেট ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটি দিয়ে শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। আজকের যে বিবেচ্য বিষয়, তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মূল্যস্ফীতি বা বাজারে যে দামের কি অবস্থা, সাধারণ মানুষের আসলে জীবনটা কতটা সহজ হলো এই বাজারের মাধ্যমে। এর পাশাপাশি যে ব্যাংক ব্যবস্থা, যেটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি দীর্ঘদিন ধরে, যে এখানে যে পরিমাণে ক্ষত তৈরি হয়েছে এবং পুরো যে আর্থিক ব্যবস্থা এখন কিন্তু অনেকটাই অনিশ্চিত গন্তব্যের জায়গা থেকে যে এখন একটা সংস্কারের মধ্য দিয়ে একটা শক্তিশালী ভিত্তি স্থাপন করবে, তো সেটা নিয়ে আমরা একটা আশাবাদী হতে চাই। তো প্রথমে যদি বলি যে আমাদের মূল্যস্ফীতির কী অবস্থা, এখন তো উচ্চ মূল্যস্ফীতি একটা আছে, আমরা জানি যে 9.42% সর্বশেষ হিসাব অনুযায়ী। এবং জুন মাসে আমরা একটা আশঙ্কা করছি যে যেহেতু এই জ্বালানি পণ্যগুলোর দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে গেছে, যে হয়তো এই জুন মাসে মূল্যস্ফীতি যে ডাবল ডিজিট সেটা চলে যাবে। এবং একই সঙ্গে আরও কতগুলো ডাইনামিক্স আছে এখানে, মানে শুধুমাত্র এই এনার্জি প্রোডাক্টের দাম দিয়ে চিন্তা করলেই হবে না। আপনি খেয়াল করলে দেখবেন যে 60টি নিত্যপণ্য, সেখান থেকে কিন্তু যে কর শুল্ক সেগুলো কিন্তু কমানো হয়েছে। তো এটার প্রভাব ইতিমধ্যে আমরা বাজারে দেখতে পেয়েছি যে এইগুলোর দাম এখনও বাড়েনি, তবে দুই একটা জায়গাতে কেউ কেউ একটু চিন্তা করছেন যে মানে বিশেষ করে যারা ব্যবসায়ী, তারা মানে যারা খুচরা ব্যবসায়ী তারা নন, বরং যারা একটু সাপ্লায়ার দেন মার্কেটে, তো তারা নাকি এই হঠাৎ করে দাম আবার বাড়িয়ে দিচ্ছেন, বাড়িয়ে দিয়ে আবার হয়তো বাজেটের পরে সেটাকে আবার কমাবেন, তো এইভাবে করে কিছু কারসাজির চেষ্টা করছেন। তো সেই জায়গাতে স্ট্রং মনিটরিং হলে এটা কিন্তু আবার হয়তো স্বাভাবিক অবস্থায় আসতো। তো সেই জায়গাতে কিছুটা ঘাটতি আছে, মানে পুরো বাজার মনিটরিংটা এখনো পর্যন্ত কিন্তু এটা শৃঙ্খলার মধ্যে আসেনি। এই বাস্তবতায় আমি মনে করি যে হ্যাঁ, বাজেটে কমিটমেন্টটা ভালো, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমদানি করা অনেক পণ্য, বিশেষ করে যে কাঁচামাল মধ্যবর্তী পণ্য হচ্ছে সেখানে কর শুল্ক কমানো হয়েছে, অনেক পণ্যের কিন্তু এবার ছাড় দেওয়া হয়েছে, বিশেষ করে যে ইলেকট্রনিক্স পণ্য, তো সেগুলোতে কিন্তু কর কমানো হয়েছে ইতিমধ্যে, সেটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি বাজারে। তো সব মিলিয়ে বাজেটের স্বস্তির জায়গা তৈরি করে দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে যে কনজিউমারদের জন্য। কিন্তু অন্যদিকে যদি আপনি চিন্তা করেন যে প্রডিউসার লেভেলে কী অবস্থা, সেখানে কিন্তু এই যে বিআইএন সেটাকে বাধ্যতামূলক করা, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, তো টিআইএনের মতোই, তো সেটা একটা। অন্যদিকে যে ভ্যাটের সম্প্রসারণ, মানে হরাইজন্টাল এক্সপানশন, তো সেটার কারণে দেখা যাবে কি যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, অতি ক্ষুদ্র বা কুটির শিল্পের যারা হচ্ছে মালিক, তো তারা কিন্তু অনেক সময় আসলে এটা হয়তো একটা অস্বস্তিতে পড়বেন বা তারা কিছুটা বোঝা মনে করবেন এটাকে। আর এটি ছাড়াও এবার কিন্তু আসলে ঠিক কর হার বাড়ানোর ক্ষেত্রে সরকার কিছুটা পরিমিতি বোধের তো সিদ্ধান্ত নিয়েছে বা সে ধরনের প্রস্তাব আছে। কিন্তু এনবিআর এর যে মূল লক্ষ্য সেটা হলো যে আসলে তাদের রেভিনিউ টার্গেটটা অনেকটা বাড়ানো, এটা হয়েছে প্রায় 6,95,000 কোটি টাকা। তো সেটা রিয়ালাইজ করাটা অনেকটা কঠিন, কিন্তু এতে করের ভারটা ছড়িয়ে যাবে সারা দেশ জুড়ে, বিভিন্ন রকমের ব্যবসা থেকে শুরু করে যে বিভিন্ন উদ্যোগ, ট্রানজেকশন, তো সেগুলোতে অনেকটাই ধরুন করের আওতায় পড়ে যাবে। তো সেটার কারণে হয়তো কিছুটা অন্য ধরনের প্রভাব পড়তে পারে অর্থনীতিতে। এতে করে সার্বিকভাবে ভোক্তা শ্রেণীর কাছে মনে হতে পারে যে না, ব্যবসা করার কারণে যে ব্যবসায়ীদের যে সমস্ত উদ্যোগ, সেগুলোর কারণে অনেক সময় আগে যেটা হতো সিন্ডিকেশন এটসেট্রা, তো সেই জায়গা থেকে হয়তো কিছুটা মুক্তি পাবে। কিন্তু সার্বিকভাবে অন্যান্য সাইডে যারা আছেন, বিশেষ করে ব্যবসায়ী, তো তাদের জন্য কিছুটা হয়তো কঠিন হতে পারে। আর সব মিলিয়ে যে ব্যাংক খাত কিন্তু পুরো ব্যবসার উপরে নির্ভরশীল, মানে বিনিয়োগটা যদি ভালো হয় তাহলে কিন্তু ব্যাংকের ব্যবসা বাড়ে। তো আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ব্যাংক যখন সুস্থ থাকে
তখন কিন্তু অর্থনীতিতে সেটার ইতিবাচক প্রভাব আমরা দেখতে পাই। তো সেই জায়গাতে আমি মনে করি যে মেজর কিছু কমিটমেন্ট আছে এবার, যে হয়তো খেলাপি ঋণের বিষয়টা স্বীকার করা হয়েছে এবং সেখানে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য এক ধরনের কমিটমেন্ট আছে। তো এগুলা কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তো সব মিলে আমি মনে করি যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করবো অর্থনীতিতে। সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। এই যে সামগ্রিক অবস্থা, উনি যেরকমটা বললেন, মিডল ক্লাস ফ্যামিলির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে সেটি জানবো, এবং সেই চ্যালেঞ্জ আসলে কিভাবে উত্তরণ করা যেতে পারে, মানে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বাজেটের জন্য। অবশ্যই যারা মিডল ক্লাস ফ্যামিলি যারা আছেন তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি। তো এটা আসলে মূল্যস্ফীতি যখন হয়, এটা মূলত দুইটি কারণে আমরা অর্থনীতিবিদরা আমরা বিশ্লেষণ করি। যে প্রথমত হচ্ছে যে চাহিদা বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতিটা হয়, আর একটা হচ্ছে উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতি হয়। তো কিছু বিষয়ে সরকারের হাত আছে, সরকার সেটাকে প্রশমিত করতে পারে বা জনগণের জন্য সেটা একটু নাগালের, জিনিসপত্রের দাম নাগালের মধ্যে আনার কিছুটা হয়তো পারে, কিন্তু সব হয়তো পারে না। কারণ উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধি হওয়ার মূল কারণ হচ্ছে যখন তেলের দাম, জ্বালানির মূল্য বেড়ে যায়, এবং সেটা এখন অনেকাংশেই নির্ভর করছে মিডল ইস্টের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি আছে তার উপর নির্ভর করছে। জ্বালানি তেলের দাম যদি বেড়ে যায় তাহলে মূল্যস্ফীতি ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে যাবে, এটা একটা বিষয়। অন্যদিকে আমাদের কারেন্সি, যেটা আমাদের এক্সচেঞ্জ রেট যেটা আছে, সেটা যেভাবে আমরা অবমূল্যায়িত করছি বা হচ্ছে আর কি, যদি রেমিটেন্সের প্রবাহ যদি কমে যায়, বৈদেশিক যেই মুদ্রা আসছে আমাদের রেমিটেন্সের মাধ্যমে, সেটা যদি কমে যায় তাহলে আমাদের রিজার্ভে ঘাটতি হবে। আর রিজার্ভে যদি ঘাটতি হয় তখন আমাদের এলসি খোলা থেকে শুরু করে সব কিছুই বিলম্বিত হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তখন আমদানিকৃত দ্রব্যের দাম কিন্তু বেড়ে যাবে, এবং আমদানিকৃত দ্রব্যের দাম যদি বেড়ে যায়, অন্যদিকে জ্বালানির দাম যদি বেড়ে যায়, তাহলে মূল্যস্ফীতি ঠেকানো বা এটাকে প্রশমিত করা খুবই কঠিন হয়ে যাবে। তারপরেও সরকার যে এই কাজগুলো করতে পারে, এখন কি এই বিষয়গুলো সরকারের আসলে হাত নাই, তাহলে সরকার কোন বিষয়ের উপরে নজর দিতে পারে? সরকার এখানে যেটা করতে পারে সেটা হচ্ছে যে যেই দ্রব্য পণ্যের উপরে যেই উৎসে কর কমানো হয়েছে, 0.5% করা হয়েছে, সেই পণ্যগুলোর কর সেটা যেন ঠিক থাকে, সেটা যেন বাস্তবায়ন ঠিক মতো হয়, এবং সেটা শুধুমাত্র ব্যবসায়ীরা অথবা যারা বড় ব্যবসায়ী তাদের উপরে তারা যেন এটার বেনিফিটেড, শুধুমাত্র তারা যেন বেনিফিটেড না হয়, মূল যারা ভোক্তাদের পর্যায়ে যেন এটা পড়ে। অর্থাৎ এই যে শুল্কটা কমালো, সেই শুল্কটা কমানোর ফলে যেন জিনিসপত্রের দাম কমে যায়, সেই জন্য বাজার মনিটরিং ব্যবস্থাটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা বিষয় সরকার করতে পারেন। সরকার আরও যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনার এখানে সাপ্লাই চেনটা যদি ঠিক করতে পারে, সাপ্লাই যদি বাড়ে, জিনিসপত্রের সরবরাহ যদি বৃদ্ধির সাথে সংশ্লিষ্ট যেগুলো আছে, যেমন এখানে কমিউনিকেশন যেটা আছে, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিসগুলো সরকার করতে পারে, কোল্ড স্টোরেজের যে ইয়েগুলো আছে সেটা সেই ফ্যাসিলিটিসটা দিতে পারে। এইভাবে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সরকার ভর্তুকি দিতে পারে। কৃষির প্রণোদনার কথা বলা হয়েছে, সেটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে হয়তো এটা দামের উপরে, মুদ্রাস্ফীতির উপরে হয়তো একটা, আমার মনে হয় স্বস্তিদায়ক একটা বিষয় হয়তো। বাস্তবায়ন আসলে কিভাবে করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। আমাদের সাথে জুমে যিনি যুক্ত আছেন, ব্যারিস্টার এম এ মাসুম, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আমরা যেরকমটা আমরা জানি যে ব্যাংকিং যে সেক্টরটা, সেটি অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বাজেট বাস্তবায়নে ব্যাংকগুলোর ভূমিকা আসলে ঠিক কেমন হওয়া দরকার? ধন্যবাদ আপনাকে। আসলে আমার কিন্তু পার্টিসিপেন্ট যারা, এরা কিন্তু ইন ডিটেলস আপনার ইস্যুগুলি নিয়ে বলেছে, বাট অনেকেই টাচ করেছে ব্যাংকিং সেক্টর। বাট তারপর যেটা দেখা যায়, ধরেন আমাদের যদি টোটাল বাজেটটার ইয়েটা যদি দেখেন আপনি, ওই যে 10 পয়েন্টস কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে, এবং সেই 10 পয়েন্টসের মধ্যে প্রথম যে পয়েন্টসটা সেটা কিন্তু সকলকে ইনক্লুসিভ করার জন্যই কিন্তু বলা হয়েছে। এখন এখানে প্রতিটা মানুষেরই আপনি দেখবেন দুটো জিনিস তাকে লাগবেই। একটা হলো ব্যাংক, তাকে ব্যাংক ট্রানজাকশন করতেই হয়, ব্যাংকের সাথে ইনভলভ হতেই হবে। আরেকটা হলো জ্বালানি,
যে তাকে ইলেকট্রিসিটি বা যে কোনো কিছু, এই জ্বালানি এবং এই ব্যাংক, এই দুটো সেক্টর তাকে লাগবেই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকেই টাচ করে। আনফর্চুনেটলি যেটা হয় যে এই গভর্নমেন্ট সরকার যখন টেক ওভার করে, এই দুটো সেক্টরই খুব ভালনারেবল অবস্থাতে। একটা হলো জ্বালানিতে, আপনি দেখেছেন ইরান ওয়ার সময় এখানে অ্যারাউন্ড 42,000 crore টাকা অলরেডি সাবসিডাইজ করা হয়ে গিয়েছে। এখানে যেটা হচ্ছে, সাথে সাথে তারা যে ব্যাংকিং সেক্টর যেটা নিয়েছে, সেই ব্যাংকিং সেক্টরও আপনি দেখেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আপনার প্রায় নন পারফর্মিং লোন যেটা একেবারে ক্লিনার করা হয়েছিল, প্রায় 6,40,000 crore, মানে অ্যারাউন্ড 6.5 লাখ crore টাকা। এখানে আবার আপনার রাইট অফ আছে একটা হিউজ অ্যামাউন্ট, এখানে ওই রিশিডিউল রিস্ট্রাকচার আছে, এটাও প্রায় 4 লাখ কোটি টাকার উপরে অ্যারাউন্ড। ধরেন যেটা কিছুদিন আগে আপনি দেখেছেন প্রায় 60% এবং মানে ধরেন 18 লাখ crore টাকা যদি ডিপোজিট থাকে ব্যাংকিং সেক্টরে, তার মধ্যে 10 to 11 লাখ crore টাকা যেটা ধরেন আইসিইউতে আছে। তাহলে সেই ভঙ্গুর অবস্থার ব্যাংকিং সেক্টর নিয়ে এই সরকার শুরু করেছে। তো এই যাত্রাটা খুবই কঠিন, কিন্তু যেটা ব্যাংকিং সেক্টর আপনি দেখেছেন অলরেডি অনেকগুলি সেক্টর ইস্যু নিয়ে কিন্তু বার্নিং হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরেন আপনার মার্জার যেটা করলো 5টা ব্যাংক, যেটা ইমিডিয়েটলি এই যে মার্জারটা যেন সাকসেস হয় সেই জন্য যে ইনিশিয়েটিভগুলি নেওয়া দরকার ছিল, আমাদের কাছে সেটা মনে হয় যে সেখানে বোধহয় একটু লুপহোলস ছিল, যার জন্য ওই জায়গায় ইরেগুলারিটিস গুলি দেখা যাচ্ছে। এবং আরেকটা ইস্যু যেটা দেখা যাচ্ছে যে আপনার ইসলামিক ব্যাংক, যেটা নিয়ে আপনি দেখেছেন যে অলরেডি পাবলিক ডোমেইনে অনেক ধরনের কি বলে রাও চলছে। তো সেইটাও আমার মনে হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটা সমাধান করা দরকার, কারণ ওখানে 1,90,000 কোটি টাকা আপনার ডিপোজিট এবং হিউজ ডিপোজিটর এখানে। তাহলে এইটা যদি ইনস্টেবল হয় তাহলে পুরো ব্যাংকিং সেক্টর কিন্তু ইনস্টেবল হবে। তাহলে এখন যেটা হচ্ছে, এই ভঙ্গুর ব্যাংকিং সেক্টর থেকে গভর্নমেন্ট দেখেছেন যে আপনার বাজেট ডিফিসিট প্রায় 2,43,000 কোটি টাকা নেওয়ার কথা, যেটা ব্যাংকিং সেক্টর থেকে 1,12,000 প্লাস আপনার সেভিং সার্টিফিকেট থেকে অ্যারাউন্ড টোটাল 1,27,000 কোটি টাকা নেওয়ার কথা। কিন্তু এই 1,27,000 কোটি টাকা নেওয়ার মতো যে ব্যাংকিং সেক্টর সেটা কিন্তু আমাদের নেই। আপনি এখানে যদি দেখেন, আমরা দেখছি যে ব্যাংকের থেকে যে ইন জেনারেল যে গভর্নমেন্টের যে বড়োইং, সেই গভর্নমেন্টের বড়োইং কিন্তু আমরা দেখেছি প্রায় 30% ক্রস করে গিয়েছে, যেখানে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিন্তু অনলি 4.7, যেটা হিস্ট্রিক্যালি একেবারে লোয়েস্ট স্টেজ। এবং যেটা আমরা ধরছি যে আপনার 2,43,000 কোটি টাকা যে বড় করবে, এই এক্সটার্নাল সোর্স থেকে যেটা করার কথা সেটা কিন্তু এক্সটার্নাল সোর্স থেকে পসিবল, যেটা আমরা এবার দেখেছি যে আমরা যেমন 1,20,000 কোটি অ্যারাউন্ড ধরছি, সেটা কি আমরা এক্সটার্নাল সোর্স থেকে পাবো কি পাবো না সেটা ডাউট আছে। বাট ইন দি সেম টাইম যে আমাদের যে ইন্টারনাল সোর্স যেটা ব্যাংকিং সোর্স থেকে, তখন এটা কিন্তু একটা প্রেশার হয়ে যাবে ব্যাংকিং সোর্স থেকে নেওয়ার জন্য। বিকজ ব্যাংকিং সেক্টর আপনি যদি দেখেন, ব্যাংকের লোন দেওয়ার মতো ক্যাপাসিটি কয়টা ব্যাংকের আছে, কারণ এখানে অনেকগুলি ব্যাংক, 61 ব্যাংক, বাট এখানে বহু ব্যাংকের যেটা হলো ক্যাপিটাল শর্টফল আছে, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। তো ক্যাপিটাল শর্টফল থাকলে তো সে আবার ক্রেডিট দিতে পারবে না। তাহলে যদি ক্রেডিট দেওয়ার মতো 15 to 20 ব্যাংকস ইন টোটাল, এবং সেইটা এই 15 to 20 ব্যাংকসে যদি গভর্নমেন্টও কম্পিট করে তাদের থেকে লোন নেওয়ার জন্য, অ্যাট দি সেম টাইম যদি প্রাইভেট সেক্টরও আপনার কম্পিট করে, তাহলে এই ব্যাংকের এই অ্যাবিলিটি নেই সেই টাকাটা দেওয়ার জন্য। যার জন্য আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক যে ইনিশিয়েটিভ নিয়েছে 60,000 crore টাকার, যেটা আপনি দেখেছেন যে বন্ধ কারখানা এবং অন্যান্য এসএমই এবং বিভিন্ন সেক্টরে যে একটা স্টিমুলাস প্যাকেজ নিয়ে, কিন্তু সেই প্যাকেজটা যদি প্রপারলি ডিস্ট্রিবিউট হয় এবং রাইটলি যদি যারা অ্যাকচুয়াল ক্যান্ডিডেট, প্রপার পার্সন যারা নেসেসিটি যাদের জন্য যদি এইভাবে ডিস্ট্রিবিউট হয়, তাহলে হয়তো আমরা দেখবো একটা আপনার জি, আমরা ডিস্ট্রিবিউশন আসলে কিভাবে হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বাজেট প্রত্যাশায় নিত্যপণ্যের দাম, সাশ্রয়ী জীবনযাপন ও ব্যাংক খাতের ভূমিকা নিয়ে। সাথে আছেন তিনজন বিশেষজ্ঞ আলোচক। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, নিত্যপণ্যের যে দাম সেটি কিন্তু আমরা
ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো স্বস্তি দেখতে পাচ্ছি না। বাজেট প্রণয়নের পরেও এই ব্যাপারটি থাকা কেমন করে দেখছেন আপনি? না, এটা একটা বড় দুশ্চিন্তার বিষয় যে আমরা লম্বা সময় ধরে একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছি, বেশ কয়েক বছর হয়ে গেল। সারা পৃথিবী এটা বাস্তবায়ন করে কিন্তু খুব দ্রুত ফল পেয়েছে, 6 মাস লেগেছে সর্বোচ্চ। শ্রীলঙ্কার মতো অর্থনীতি, সেখানে 60% মূল্যস্ফীতি ছিল, সেটা কিন্তু একদম সিঙ্গেল ডিজিট এবং 2-3% মধ্যে চলে এসছে। সব দেশ সুফল পেয়েছে, এমনকি ইউরোপে বহু বছর ধরে ছিল না, তো তারাও পেয়েছে সুফল, কিন্তু আমরা পেলাম না। তো সেটার ডায়াগনোসিস আমরা কখনো করিনি, তো আমরা সেটা করেই যাচ্ছি। তো সেই জায়গাতে কিছুটা নমনীয়তা যদি আসে, তাহলে উৎপাদন খরচটা কিন্তু আমরা কমাতে পারি, মানে সুদের হার কিছুটা কমানো, তো সেগুলো আমাদের প্রয়োজন। তো সেই বিষয়ে আসলে কেন্দ্রীয় ব্যাংকের দিকে থেকে কোনো রকমের নির্দেশনাও আসছে না। তো এটার কারণে আমার কাছে মনে হয় কি যে বাজেটে একটা প্রত্যাশা ছিল সবার যে এখানে হয়তো এই মুদ্রানীতি কিছু কথাবার্তা বলা হবে, তো সেই বিষয়ে হয়তো সামনে মনিটারি পলিসি আসছে, তো সেখানে কিছু হয়তো আমরা দেখতে পাবো। তবে একটা বিষয় বলা হয়েছে বাজেটে, সেগুলো ফিসক্যাল মনিটারি কোঅর্ডিনেশন, মানে একদিকে যে আমাদের বাজেট যাবে এবং সেই দিকেই যেন আমাদের যে মুদ্রানীতি সেটা যায়। তো বাজেট এক্সপানশনারি যদি হয়, ইতিমধ্যে সেটা আছে, আর তাহলে মুদ্রাস্ফীতি ঠেকানোর জন্য, মূল্যস্ফীতি ঠেকানোর জন্য যে আমরা মুদ্রানীতিকে সংকোচনমূলক রাখবো, তো সেটা তো হতে পারে না। তো সেই জায়গাতে হয়তো সিদ্ধান্ত নিতে হবে, এটা একটা বিষয়। আর আমাদের অনেক আরও বিষয় আছে, যেমন মার্কেট মনিটরিং, তো সেই জায়গাতে বা এই পুরো বাজার ব্যবস্থাপনা, তো সেই জায়গাতে দৃশ্যমান উন্নতি প্রয়োজন। তো সেই বিষয়ে আমরা একটু হয়তো আশা করছিলাম। একটি বিষয় আছে, সেই সিন্ডিকেটের একটি হ্যাঁ, ব্যাপার। না, ওইটাই তো আমাদের বাজার ব্যবস্থাপনা। তো সেই বাজার ব্যবস্থাপনা এমনভাবে করতে হবে যাতে করে এই যে দৃশ্যমান অদৃশ্য যে সিন্ডিকেটগুলো আছে, তো সেগুলো যাতে মাথা চড়া দিয়ে উঠতে না পারে, তো সেটা নিশ্চিত করা। এই মুহূর্তে তো আমাদের সমস্ত রকমের খাদ্যপণ্য সেটা ভালো মজুত আছে। বিশেষ করে চালের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল, বিশেষ করে যে হার অঞ্চলে, যেটা খুবই একটা দুঃখজনক ঘটনা, সেখানে ফ্ল্যাশ ফ্লাড হয়েছে, প্রায় 90% এরকম ধান এগুলো কি নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরে যতটুকু এখন আমাদের মজুত আছে 20 লক্ষ মেট্রিক টনের বেশি, এবং আমদানিও হচ্ছে। তো এই অবস্থায় তো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। তো এই জায়গাতে বাজার ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে, কেউ যেন এখানে কোনো রকম চাপ প্রয়োগ করতে না পারবে। বিশেষ করে আমরা মিলারদের দিক থেকে দেখি যে তারা 50-55 জন মিলার, তারাই পুরো এই 18 কোটি মানুষের এই পুরো চাল নিয়ন্ত্রণ করেন। তো সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই যে তারা প্রায় দামের জন্য সরকারের উপরে চাপ প্রয়োগ করতো, এখনো পর্যন্ত এরা করেনি, তারা হয়তো দেখছে, কিন্তু তারা যেন এই ধরনের কোনো রকমের চাপ প্রয়োগ করতে না পারে, যেটা অনৈতিক। আর এর পাশাপাশি আমাদের তো শুধুমাত্র চাল খেয়ে আমরা চলি না, আমাদের এখন ফল খাচ্ছি, আমরা কিন্তু দেশের উৎপাদন করছি, একই সঙ্গে বিভিন্ন রকমের সবজি, মাছ, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা, বা এই যে যদি ডেইরি প্রোডাক্টের কথা দেখি, পোলট্রি, প্রত্যেকটা জায়গাতে আমরা ভালো করে বিশেষ শীর্ষস্থানে চলে আসছি আমরা। তো এই জায়গাতে এখন সিন্ডিকেট আসার কোনো সুযোগ নেই। লক্ষ লক্ষ কৃষক তারা মাথা ঘাম পায়ে ফেলে সেখানে দাদন নিয়ে তারা কিন্তু এটা করছেন, তো সাপ্লাইটা ভালো হচ্ছে। তো সেই জায়গায় কোনো রকমের কোনো সাপ্লাই চেনে ব্যারিয়ার থাকার কোনো সুযোগ নেই। এখানে আমার মনে হয় সরকার এটা সহ্য করার মতো অবস্থাতে আছে। তো এই জায়গাতে কঠোর একটা বার্তা যেতে হবে সরকারের দিক থেকে, যে বাজেটটা আসলে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য করা হচ্ছে, শুল্ক কর কমানো হচ্ছে, প্রত্যাহার করা হচ্ছে, তো এখন বাজারে সেটার প্রতিফলন হবে না কেন? তো সেই জায়গাতে আমি মনে করি সরকারের খুবই স্ট্রং কমিটমেন্ট প্রয়োজন। জি, সরকারের স্ট্রং কমিটমেন্ট প্রয়োজন। উনি যেরকমটা বললেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা যদি বাড়াতে যায় সরকার, তাহলে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? এখানে সরকার কয়েকটা পদক্ষেপ নিতে পারেন। তার মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে যে ওপেন মার্কেট, যেটা বাইরে যে চাল ডাল এগুলো বিক্রি করেন গভর্নমেন্ট, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যারা দরিদ্র মানুষ আছে তাদের জন্য, এদিকে সরকারের আরও বেশি হস্তক্ষেপ প্রয়োজন আছে। তারপরে সরকার অন্য যেই বিষয়গুলো এখানে করেছেন, বাজেট উত্থাপন করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবা, এখানে স্বাস্থ্যের বাজেটও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে গতবারের তুলনায়। তো এখানেও সরকার হয়তো স্বাস্থ্য ব্যয় যদি কমে যায়, তাহলে জনগণ কিন্তু কিছুটা স্বস্তি পাবে স্বাস্থ্য ব্যয়ের ক্ষেত্রে। তো এই সমস্ত ক্ষেত্রে সরকার হয়তো করতে পারে, নজরদারি দিতে পারেন আরও বেশি। এরপরে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো, যদি আমরা বাজার অর্থনীতির কথা বলি, আমরা বাংলাদেশ অর্থনীতিতে বাজার অর্থনীতি ফলো করি। তো বাজার অর্থনীতিতে আমরা যে পপুলার যে কনসেপ্টটা আপনি কিছুক্ষণ আগে বললেন, যে সিন্ডিকেটের কথা বললেন, তো সিন্ডিকেট সেটা হতে পারে এমন দ্রব্যের ক্ষেত্রে যে দ্রব্যটা শত শত বা হাজার হাজার প্রডিউসার উৎপাদন করে না। কিন্তু চালের ক্ষেত্রে হয়তো সেটা হওয়াটা খুব ডিফিকাল্ট বাজার অর্থনীতিতে, কারণ এখানে আপনার হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ প্রডিউসার্স। তো সেখানে আপনার সিন্ডিকেটটা হয়তো ওইভাবে হবে না। আমি যেটা আশঙ্কা করছি সেটা হলো, সরকার যে শুল্কটা কমালো সেইটা যেন বাস্তবায়ন সঠিকভাবে হয়। সিন্ডিকেটের থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে
যাতে শুল্কটা বাস্তবায়ন যাতে ঠিকভাবে হয় এবং সেটার থেকে যাতে দামটা কমে এবং সেটা যেন এই কনজিউমাররা যাতে সেটা ভোক্তারা যেন সেটা পায় সেদিকে। আর একটা বিষয় হলো যে আমাদের ওই যে আমি তো আগেই বললাম যে আসলে এটা শুধু সব কিছু কিন্তু সরকারের উপর নির্ভর করবে না আসলে। আর এখানে শুধু সরকারের দায়ও নাই, দায় কিন্তু এখানে আমাদের যারা ট্যাক্স পেয়ার তাদেরও দায় আছে, কারণ একটার সাথে একটা লিঙ্ক। আপনি যদি এখানে সরকারের আয় বাড়াতে চান তাহলে আমাদের ট্যাক্স দিতে হবে, কিন্তু বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম ট্যাক্স জিডিপি লোয়েস্ট ট্যাক্স জিডিপি রেশিওর দেশ। তো যদি সরকারের সব কিছু যদি আমি সরকারের কথা বলি তাহলে সেটা আসলে ঠিক হবে না। সরকার যে খোলা বাজারে বিক্রি করবে, সরকার যে ট্যাক্স কমিয়ে দেবে, সেক্ষেত্রে সরকারের তো ট্যাক্স পেতে হবে, জনগণকেও কিন্তু ট্যাক্স দিতে হবে। সাউথ এশিয়া এবং ওয়ার্ল্ডের সর্বনিম্ন ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে বাংলাদেশের, সেক্ষেত্রে জনগণেরও কিছু কিন্তু দায় আছে। সার্বিকভাবে শুধু সরকারের উপর নির্ভর করলে হবে না, এবং বৈশ্বিক পরিস্থিতি যদি ঠিক থাকে সেটার উপরে অনেকটা নির্ভর করবে স্বস্তিদায়ক পরিস্থিতি পেতে বাজারে জনগণের জন্য। তাহলে সব দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় যে এটা সঠিক। এইভাবে আমরা বলতে পারবো না যে সরকার ইচ্ছে করলেই দাম কমে যেতে পারে। সরকার ইচ্ছে করলে দাম আসলে বাজার অর্থনীতিতে সে সম্পূর্ণভাবে করতে পারেন না, কিছু করতে পারেন কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল তার উপরে থাকে না। আচ্ছা, সম্মিলিত একটি প্রচেষ্টার কথা আপনি বলছিলেন। এবার চলে যাচ্ছি নেমে মাসুম, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার, ব্যাংক এবং ব্যবসায়ীরা সবাই মিলে যদি একটি যৌথ উদ্যোগ নিতে চায় তাহলে সেই উদ্যোগ আসলে ঠিক কেমন হওয়া উচিত এবং উদ্যোগের প্রতিফলন আমরা কিভাবে দেখতে পাবো? ধন্যবাদ আপনাকে। আসলে ইনফ্লেশনটা কিন্তু এখন অনলি যে ধরেন আমাদের যেটা দেখছেন যে মনিটারি পলিসি এবং পলিসি রেটটাকে দেখেছেন যে লং টাইম ধরে আমরা 10% ধরে রেখেছি, এই মানে এফোর্ট দিয়ে হচ্ছে না। এখন এখানে আমার কাছে যেটা মনে হয় কম্বাইন্ড একটা এফোর্ট লাগবে, সেটা সাপ্লাই চেইনে যে ইন্টারাপশনটা হয়। এখন সেই জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্লাস কমার্স মিনিস্ট্রি, এই তিনজনের ইন্টারভেনশন যদি হয় তাহলে এটা সম্ভব। কারণ আপনি জানেন বিভিন্ন জায়গায় গ্রামের গঞ্জে যেখান থেকে ধরেন ম্যানুফ্যাকচারিং গুডসগুলি আসে, বা আপনি দেখবেন যে সবজি আসছে, এই অন ইটস ওয়েই দেখবেন যে চাঁদাবাদি হচ্ছে বিভিন্নভাবে। এবং সেখানে যেই গুডসটার ধরেন প্রোডাক্টটা প্রাইস ধরেন 10 টাকা, কিন্তু ঢাকায় আসতে আসতে চাঁদা দিতে দিতে মাঝপথে যেটা 50 বা 60 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই ইন্টারভেনশনটা মাঝের যেটা, সেইটাকে রিডিউস করতে হবে। এবং সেইটা এই ফাইন্যান্স মিনিস্ট্রি শুধু দ্বারা হবে না, এখানে কমার্স মিনিস্ট্রি প্লাস এটা আমার মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বোথ ইন্টারভেনশন লাগবে। আরেকটা ব্যাপার হলো যে অনেকটা ইনফ্লেশন কিন্তু আমাদের ইম্পোর্টেড হয়েছে। যেমন ধরেন আপনি প্রথম দেখলেন যে কোভিড এর যে সিচুয়েশন হলো, কোভিড সিচুয়েশন পার না হতে হতেই আমরা দেখা গেল যে আমাদের ইরান ওয়ার, এবং সেখানে আমাদের টোটাল জ্বালানিটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম যেটা হলো যে ইম্পোর্ট বেস, যেটা আমাদের লোকাল এক্সপ্লোরেশন না থাকার কারণে অসুবিধাটা হয়েছে। তো এখানে যদি আমরা চাইও তাহলেও কিন্তু আমাদের পক্ষে সম্ভব না, কারণ আপনি জানেন যে আমাদের হিউজ যেটা ডলারের যেই ব্যাপারটা, ধরেন আমাদের যে এক্সপোর্টটা কিন্তু যদি একটু ভালোভাবে আমরা দেখি, আমাদের এক্সপোর্ট এই যে মে মাসেও কিন্তু কমেছে। প্রায় ধরেন 11 মান্থে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড বোধ হয় $44 বিলিয়ন। আবার এখানে আমাদের ইম্পোর্টও কিন্তু যে পরিমাণে ধরেন র মেটেরিয়ালস বা মেশিনারিজ যেগুলি আনার কথা সেভাবে কিন্তু ইম্পোর্ট হচ্ছে না। যার ফলে আমরা দেখছি যে ব্যালেন্স অফ পেমেন্টে যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট যদিও একটু ডিফিসিট আছে, বাট এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এখনো পজিটিভ, প্লাস ব্যালেন্স অফ পেমেন্ট এখনো পজিটিভ। কিন্তু আমরা যদি ধরেন এই ইনফ্লেশন যদি ইনক্রিজ করে, তাহলে যদি আমাদের কারেন্সি যদি ডেপ্রিসিয়েট করতে থাকে, যেমন ধরেন এখন কিন্তু অলরেডি কিন্তু 123 টাকা ক্রস করে গিয়েছে, তো আমাদের যে রিজার্ভ 30 বিলিয়ন অ্যারাউন্ড আছে, এইটা যদি এটার উপরে যদি প্রেশার পড়ে তাহলে কিন্তু কারেন্সি রেটটা ঠিক থাকবে না, তাহলে কিন্তু ইনফ্লেশন আরো শুট আপ করবে। তাহলে আমরা অনলি পজিটিভ যেই ট্রেন্ডটা দেখছি সেটা হলো কিন্তু আমাদের রেমিটেন্স ফ্লোটা, এবং সেই রেমিটেন্স ফ্লোটা অ্যারাউন্ড ধরেন এখনো কিন্তু 33 বিলিয়নের উপরে আমরা দেখছি এখান থেকে আসছে। তো সেই জায়গাটার সাথে আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট, ইম্পোর্ট যেটা নেসেসিটি না বা মেশিনারিজ না, সেইটা ছাড়া যেটা করছে, প্লাস আমাদের এক্সপোর্টের আমরা কিন্তু একটু ক্রাইসিস সিচুয়েশন আছে একটা লং সময় ধরে, কিন্তু মাঝে শুধু আপনার বোধহয় মার্চে আমরা দেখেছি, এপ্রিলে দেখেছিলাম গ্রোথ হয়েছিল, কিন্তু তাছাড়া কিন্তু অনগোয়িং আমরা কিন্তু ফলের মধ্যেই আছি। তাহলে আমাদের যেটা করতে হবে এটা একটা কম্বাইন্ড এফোর্ট, এবং
অলরেডি আমার কো পার্টিসিপেন্ট যারা তারাও বলেছে যে এটা সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব হবে না। এবং এনবিআর এর যে কালেকশন ধরেন যেখান থেকে আমাদের সমস্ত ফ্যাসিলিটিস যেগুলি রিসোর্স যেগুলি প্রোভাইড করবে সেই জায়গাটাই কিন্তু খুব খারাপ অবস্থা। যদিও গভর্নমেন্ট এবার বলেছে যে পলিসি এবং ইমপ্লিমেন্টেশন দুটো সেপারেশন করে এটাকে আরো কিভাবে ভায়াবল করা যায়। একটা দেশের আপনি চিন্তা করেন যে তার জিডিপি ট্যাক্স টু জিডিপি গ্রোথ যেটা ওয়ার্ল্ড যদি কনসিডার করেন তার সবচেয়ে নিম্ন হবে আমাদেরটা, কারণ অ্যারাউন্ড 7 নিচে। কিন্তু যখন একটু ডেভেলপড কান্ট্রিতে যদি ধরেন এটা অন এন অ্যাভারেজ 34%, বা ডেনমার্ক বা অন্য ডেভেলপ কান্ট্রি কোথাও আছে 45% পর্যন্ত, কিন্তু আমাদের এখানে অনলি 7%-এর নিচে। তাহলে এই জায়গাটা যত আপনার রিসোর্স হবে ততই কিন্তু আপনার পারচেস পাওয়ার বাড়বে, ততই আপনি কিন্তু সাধারণ জনগণের জন্য কাজ করতে পারবেন। এবং এই সেফটি নেট যেটা গভর্নমেন্ট বা সরকার যেভাবে চিন্তা করছে সেইটা, এই যে সাপোর্ট দেওয়া প্রোভাইড করাটা, সেইটা কিন্তু শুধু আমাদের যদি আর্নিং থাকে তাহলেই কিন্তু আমাদের পসিবল। তাহলে এই আর্নিংটা তো ক্যাপাসিটি এনবিআর এর যে ক্যাপাসিটি 41% এবার জাম্প করবে। এইটা কি ধরেন যেটা অলরেডি বলেছে যে আগে আমাদের কত 4 লাখ করোড় টাকাই আমরা পারি না, সেখানে এবার আমাদের করতে হবে টোটাল যদি ধরি 6,95,000 করোড় টাকা, যেটা আমাদের মনে হয় যে একটা ইম্পসিবল অবস্থা। তারপর আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যে করলে হয়তোবা আমরা যদি ওভারঅল ঠিক করতে পারি তাহলে ইনফ্লেশন কমলেই আমাদের সাধারণ জনগণ এটা দিয়ে কিন্তু মুক্তি পাবে। জি, আমরা সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনাদের মাধ্যমে আমরা এই বিষয়ে আসলে আমাদের যারা দর্শক আছেন তাদেরকে জানাতে চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা আসলে পরিশেষে এটাই বলতে চাই যে একটি সফল বাজেট ঠিক তখনই অর্থবহ হয় যখন সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমবে, বাজেটের স্থিতিশীলতা আসবে এবং ব্যাংকিং সেক্টরকে সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানো যাবে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন।